ডিপ স্টেট আছে। ডিপ স্টেটটা কি? একটা প্যারালাল গভর্নমেন্ট। পেপসিকো এক সময় ল্যাটিন আমেরিকাতে সরকার পাল্টিয়েছে। পৃথিবীর যে বড় বড় যারা খেলোয়াড় তারা ডিপ স্টেটের খেলা খেলছে। আমেরিকান একটা ডিপ স্টেট আছে এবং দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ডিপ স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। যত ছোট দেশ হবে তত এটা সম্ভব। সবসময় যে সেটা সাকসেসফুল হয় তা নয়, আবার অনেক জায়গায় সাকসেসফুল হয়। যত বড় দেশ হবে তত ডিফিকাল্ট। রাশিয়ার কিছু বড় নেতারা বলেছিল যে একটা চেষ্টা চলবে শেখ হাসিনাকে গভর্নমেন্টকে ফেলে দেওয়া। ওটা থাকবে কি থাকবে না, সেই আন্দোলনটা হঠাৎ হয়ে গেল শেখ হাসিনা থাকবে কি থাকবে না। এখন কে করলো, কে পিছনে ছিল কেউ জানে না। শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে কি ডিপ স্টেট ছিল? হয়তো ছিল। খুন তো করেছিল বাংলাদেশি মিলিটারি অফিসার। পাকিস্তানের ডিপ স্টেটটা বেসিক্যালি আর্মি কন্ট্রোল। শিয়া ভার্সেস সুন্নি, পাকিস্তানি ভার্সেস বালুচি, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেল। তুরস্কর এখনো সেরকম স্ট্রং ডিপ স্টেট তৈরি করতে পারে। ভারতবর্ষ সেরকম কোনো ডিপ স্টেটে খেলা খেলে বেড়াচ্ছে না। ভারতবর্ষ একটা ম্যাচিওর ডেমোক্রেসি। বাংলাদেশ তো সময় পায়নি ম্যাচিওর ডেমোক্রেসি হওয়ার জন্য। ভারতের বিদ্বেষী নয় ওরা। বেশিরভাগ লোক ভারতবর্ষকে পছন্দ করে। সব সময়ের জন্য সব লোককে বোকানো বানানো যায় না। জিওপালস টিভি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমরা যত বেশি রাজনীতি নিয়ে কথা বলি বা রাজনৈতিক খবরের মধ্যে আমরা একটা শব্দবন্ধ এখন প্রায় শুনি, সেটা হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট আসলে কি? একটা শব্দবন্ধ, একটা ছায়া রাষ্ট্র? এই শব্দটার আসলে কি কোনো অন্তর্নিহিত অর্থ রয়েছে, নাকি এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্রের তত্ত্ব? আজকে এই বিষয়টা নিয়ে যিনি আলোচনা করবেন তিনি বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্তদা, নমস্কার। নমস্কার। যেটা আমি বললাম যে ডিপ স্টেট, এই শব্দবন্ধটা আমরা হয়তো 5-6 বছর আগেও এতটা পরিচিত ছিলাম না। ডিপ স্টেট আসলে কি? একটা চটকদারি কোনো একটা আপনার শব্দবন্ধ, নাকি কোনো কনস্পিরেসি থিওরি? এটা কি আদৌ এক্সিস্ট করে? ডিপ স্টেট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবকিছু, অনেক কিছু ডিপ স্টেটের নামে চালিয়ে দেওয়া হয়, সেটা সত্য নয়। সবকিছু নিশ্চয়ই কেউ করছে না। ডিপ স্টেটটা কি? একটা প্যারালাল গভর্নমেন্ট, এক রকমের প্যারালাল গভর্নমেন্ট, বাট রান বাই ইন্টেলিজেন্স এজেন্সিস। অনেক সময় সোসাইটিকে বা দেশকে, রাষ্ট্রকে সেখানে পাল্টায়। সেখানে কিভাবে লোকেরা চিন্তা করছে, কিভাবে তারা পলিটিক্স করছে, সেটাকে পাল্টে দেয় বিভিন্ন কারণের জন্যে। পেপসিকো এক সময় ল্যাটিন আমেরিকাতে সরকার পাল্টিয়েছে, সেটা সিআইএ করেছে, কিন্তু সেটা পেপসিকো হয়তো অর্ডার করেছে, কারণ সেই সরকারটা, অ্যালেন্ডের সরকার ফর ইনস্টেন্স, পেপসিকোর বিরুদ্ধে কাজ করেছে। তাদের যে গার্ডেন্স ছিল সেগুলোকে ন্যাশনালাইজ করতে চেয়েছে, তো তখন তাকে পাল্টানো হয়েছে। সিমিলারলি আমরা দেখেছি ইরানের ক্ষেত্রে একটা 50s একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, কিন্তু সেই গভর্নমেন্টটা চেয়েছিল ন্যাশনালাইজ করতে ব্রিটিশ ওন পেট্রোলিয়াম কোম্পানিকে। তখন যে কোনো কারণের জন্য হোক একটা ডিপ স্টেট সেখানে চেঞ্জ ওভার করালো। ডেমোক্রেটিকলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার পালিয়ে এলেন, শাহ একজন অটোক্র্যাট এসে রাজা হলো দেশের। মানে ইরান ওয়াজ নট অ্যান অটোক্রেসি টিল দ্য 50s। ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ ডেমোক্রেসি। দ্যাট ইজ দ্য ফানিয়েস্ট থিং। আচ্ছা। এবং সেটা হঠাৎ হয়ে গেল একটা অটোক্রেসি। তারপরে দেখা গেল যে ইরান, শাহ অফ ইরান আনপপুলার হয়ে গেল, তাকে পাল্টানো হলো। রেজিম চেঞ্জ আমরা দেখছি খেলা বিভিন্ন আরব দেশে হয়েছে, সেটাও এক রকমের রেজিম চেঞ্জের জায়গায় বলবো রেজিম রিজুভিনেশন। একটা ডিক্টেটরকে সরিয়ে আর একটা ডিক্টেটরকে আনা হয়েছে। কারণ এন্টায়ার মিডল ইস্টে যদি দেখেন আজকের দিনে ইলেক্টেড গভর্নমেন্ট শুধু 2 কি 3টে দেশে। একটা ইসরায়েলে, whether you are on this side of the divide or that side of the divide, ইসরায়েলে একটা elected government আছে। ইরানে it's an elected government. It might be a theocratic government, but it is an elected government. টার্কিতে কিন্তু আপনি অন্য কোনো জায়গায় যদি দেখিয়ে দিতে পারেন যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, not so, but there has been regime change there. আচ্ছা, তাহলে ধরুন এই মানে প্রসঙ্গটা বা এই মানে বারবার উঠে আসে যে তাহলে যে যারা জনসাধারণ, যাদেরকে আমরা নির্বাচন করছি, মানে তাহলে কি জনসাধারণের হাতে আদবেও নির্বাচনটা থাকে, নাকি এটা কিছু ধরুন এজেন্সি বা কিছু আমলা বা কিছু মানে ব্যবসায়ীদের হাতে থাকে এই পুরো ব্যাপারটা, নির্বাচন প্রক্রিয়া? না, ডিপেন্ড করছে। জনসাধারণের হাতেই ইলেকশনটা রয়েছে, কিন্তু সেই ইলেকশনটা করাবার জন্যে যে চিন্তাধারা, যে পলিটিক্সটা খেলা হচ্ছে, সেটা অনেক সময় একটা ডিপ স্টেট, একটা ইন্টেলিজেন্সি কন্ট্রোল করছে। তারা ন্যারেটিভটা সেট করছে। তারা বলছে যে না,
এই সরকার খুব খারাপ, এই সরকার এই কাজটা করেনি, জনক্রোশ তার বিরুদ্ধে একটা তৈরি করে এবং তারপরে সেই জনক্রোশের জন্য একটা নতুন সরকার আসে। যে নতুন সরকার আসে তাকে বলা হয় যে তোমাকে টাকা কুড়ি দেবো বাবা, তুমি ভালো করে ইলেকশনটা লড়ো, তুমি জিতে আসো, জিতে এলে পরে তোমাকে আমরা সাপোর্ট করব। সবসময় যে সেটা সাকসেসফুল হয় তা নয়। জিম্বাবুয়েতে আফটার দ্য রেভলিউশন যে গভর্নমেন্টটা এসেছিল, সেই গভর্নমেন্টটাকে হারাবার জন্যে কিন্তু কিছু অন্য দেশেরা চেষ্টা করেছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। আবার অনেক জায়গায় সাকসেসফুল হয়, আবার অনেক জায়গায় দুপক্ষ, দুটো আলাদা আলাদা শক্তি চেষ্টা করে গভর্নমেন্টকে অন্যরকমভাবে পাল্টাবার, বা একজন চেষ্টা করে গভর্নমেন্টটা থাকুক আর একজন চেষ্টা করে গভর্নমেন্টটা পড়ে যাক। শেখ হাসিনা 2024 অগাস্টে তার সরকার পতনের আগে 2023 শেষের দিকে রাশিয়ার কিছু বড় নেতারা বলেছিল যে একটা চেষ্টা চলবে শেখ হাসিনাকে গভর্নমেন্টকে ফেলে দেবার। এটা কিন্তু প্রথম রাশিয়ানরা বলেছিল। কি করে বলেছিল, কোথার থেকে খবর পেয়েছিল বলা মুশকিল, কিন্তু তারা জানতো এবং সেটা নিয়ে তারা সচেতন করেছিল পৃথিবীকে। পরে দেখা গেছে হ্যাঁ, শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, যেটা একটা কোটা আন্দোলন ছিল, কোটা থাকবে কি থাকবে না, সেই আন্দোলনটা হঠাৎ হয়ে গেল শেখ হাসিনা থাকবে কি থাকবে না, দাবি এক দফা এক। দাগি এক দফা এক। হাসিনার পদত্যাগ, হাসিনা চায়নায় গেল, সেখান থেকে ফেরত এলো, সে একটা বেফাস কিছু কথা বলে ফেললো, তারপরে সেটা নিয়ে আবার রাজাকার নিয়ে কথা উঠলো। কোথায় যে কোথায় গেল কেউ ঠিক ছিল না, হঠাৎ করে পুরো জিনিসটা পাল্টে গেল। তো এই যে জেন জেড রেভলিউশন যেটা আপনি দেখলেন নেপালে, তার আগে যে সরকার ছিল সে যে খুব ভালো কাজ করছিল সেটা আমি বলছি না, বা শেখ হাসিনা খুব ভালো কাজ করছিল সে নিয়েও আমি বলছি না। নিশ্চয়ই তার কিছু না কিছু অনেক দোষ ছিল, যে জন্য লোকেরা তার আগেনস্টে ক্ষুব্ধ হয়েছিল। ধরুন 15 বছর ক্ষমতায় ছিল, থাকবেই, অ্যান্টি ইনকামবেন্সি থাকবে, দোষও থাকতে পারে, পার্টির লোকেরা চুরিচামারি করতে পারে, হতেই পারে। নেপালে যারা কমিউনিস্টরা রাজত্ব করতো ইন সাপোর্ট অফ উইথ নেপাল কংগ্রেসের সঙ্গে, তারাও নিশ্চয়ই কিছু না কিছু দোষ করেছিল। কিন্তু হঠাৎ করে একটা হাওয়া উঠলো, হঠাৎ করে সে চলে গেল, বালান শাহ এসে গেল। এখন কে করলো, কে পিছনে ছিল কেউ জানে না। কিন্তু হ্যাঁ, নেপালের রেভোল্টটা মাচ মোর ওয়েল কন্ট্রোলড ছিল। বাংলাদেশের মতন মানে লোক খুন হয়ে গেল, হ্যাঁ এর বাড়ি পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, যা ইচ্ছা হয়ে গেল, সেটা হলো না। কিছু জ্বালানো হয়েছিল, কিছু আক্রমণ হয়েছিল, কিন্তু সেইভাবে হয়নি। এখনও সেই পলিটিশিয়ানরা রয়েছে, সেই পলিটিক্যাল পার্টিগুলো আছে, কেউ দবে যায়নি। তো সেটা সবচেয়ে বড় জিনিস। নেপালে তারপরে সুষ্ঠুভাবে একটা ইলেকশন হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট যেটা এসেছিল সেটা নেপালের নিজস্ব লোক, একজন জাস্টিসকে এসেছিল, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। যেমনি বাংলাদেশে যেমনি ইউনুস এসেছিল, তার বিরুদ্ধে সবাই কথা বলতো, বাংলাদেশেই বলতো, সেরকম কি অবস্থা ছিল না। এবং তাদের ইলেকশনটা মাচ মোর ফেয়ার অ্যান্ড ফেয়ার ছিল, কারণ সব কটা পার্টিকে চান্স দেওয়া হয়েছিল। বাংলাদেশের ইলেকশনটা বলতে পারেন ফেয়ার, কিন্তু ফ্রি কিনা সেটা ফ্রি বলতে পারেন, কিন্তু ফেয়ার কিনা বলা যায় না, কারণ একটা বড় পার্টিকে আপনি ব্যান করে রেখে দিয়েছিলেন। তো সেদিক দিয়ে দুটো আলাদা আলাদা, কিন্তু দুটোতে কি ডিপ স্টেট ছিল, এটা একটা প্রশ্নচিহ্ন সবসময় থাকছে। বাংলাদেশের প্রতিটা নির্বাচনে কি ধরুন আপনার এই ডিপ স্টেটের ভূমিকা রয়েছে, নাকি এই মানে জুলাই ব্যতিক্রম? না, ডিপ স্টেটের ভূমিকা কি করে প্রত্যেকটা রেভোল্টে থাকবে? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে কি ডিপ স্টেট ছিল? হয়তো ছিল, বড় বড় ইভেন্টে হতে পারে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সময়ে অনেকের অনেক রকমের কথা আছে। একজন সাংবাদিক যিনি ইউএনআই-এর সেখানে ব্যুরো চিফ ছিল, আমি এখন ইউএনআই-এর এডিটর, তার নাম ছিল মহেন্দ্র বেদ। সে নিজে দেখেছেন যে আমেরিকান কনসুলেটের, আমেরিকান এম্বাসির একজন বড় কর্মকর্তা, সে ওপেন জিপে করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে সকালে তিনি বিভিন্ন জায়গায় দেখছেন, পরীক্ষণ করছেন। তো সেখানে কি কারুর হাত ছিল কেউ জানে না, বলা মুশকিল। খুন তো করেছিল বাংলাদেশি মিলিটারি অফিসাররা, কিন্তু পিছনে কি কেউ অন্য কেউ ছিল, এটা বলা মুশকিল। সিমিলারলি বাকি যে শেখ হাসিনার পতন হলো, সেটা কি কিছু পিছনে ছিল? বিডিআর মিউটিনির পিছনে কি কেউ ছিল? হতে পারে। বিডিআর মিউটিনি তো আলটিমেটলি এইম তো ছিল শেখ হাসিনা, আর্মি অফিসার মারার পরে তো এইম ছিল শেখ হাসিনা, যে জন্য ভারতবর্ষ সেটা ভয় পেয়ে গেছিল যে আবার যেমনিভাবে শেখ মুজিবুর রহমানকে মারা হয়েছিল এবং গণহত্যা হয়েছিল আওয়ামী লীগের সব নেতৃবৃন্দকে, আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আচ্ছা, একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে ধরুন তার দৈনন্দিন জীবনের দ্রব্যমূল্য বৃদ্ধি
বা ধরুন আমি যদি বলি একটা তার চায়ের দাম থেকে মোবাইল ডেটা, এটার সাথে কি ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে, মানে সেটাকে ঠিক করার ক্ষেত্রে? দ্রব্যমূল্য তো বাড়তে পারে, সেটা ডিপ স্টেট বাড়ায় না, সেটা নিজে নিজেই বাড়ে। অর্থনীতি যদি ঠিক করে না সামলানো যায় অনেক সময় হয় এগুলো, কিন্তু তার জন্যে জন আক্রোশটা সেটাকে বাড়াতে পারে ডিপ স্টেট। তারা বিভিন্ন রকমের ক্যাম্পেইন চালাতে পারে এবং সেখানে আপনার মোবাইল ডাটা অর্থাৎ সোশ্যাল মিডিয়া সেখানে একটা রোল প্লে করতে পারে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু কি সবসময় যদি আমরা ভাবি ডিপ স্টেট রোল প্লে করছে, তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যায়। একটা সময় ছিল যখন ভারতবর্ষে অনেকে বলতো বৃষ্টি হচ্ছে না আর সিআইএর জন্যে। বাংলাদেশে এখনও অনেক লোকেরা বলে এটা হচ্ছে না ভারতবর্ষের জন্যে। তা পসিবল নয়। এটা কি ধরুন ডিপ স্টেটটা কি কোথাও গিয়ে এই যেটা আপনি বললেন যে খানিকটা ওই ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গায়, বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো নিজেদের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে ডিপ স্টেটের নামটাকে হয়তো বেশি বারবার করে ব্যবহার করেন তারা। সেক্ষেত্রে কি এই যে ধরুন সমাজ মাধ্যমে সাধারণ মানুষের, আমি যদি মগজ ধোলাই শব্দ বন্ধটাকে ব্যবহার করি, মগজ ধোলাইয়ের ক্ষেত্রে ডিপ স্টেট কি বিভিন্ন ফেক নিউজকে ব্যবহার করে? হ্যাঁ, নিশ্চয়ই করে। এটা না করলে পরে তো চলতে পারে না। শেখ মুজিবুর রহমানকে আগে আপনাকে লোকেদের চোখে আপনাকে তাকে ছোট করতে হবে, বা তার যে শাইনটা ছিল সেটাকে নষ্ট করতে হবে, তারপরে আপনি খুন করতে পারেন তাকে, তাই না? তো এই জিনিসটা তো হবে। ডিপ স্টেটের কাজ হচ্ছে সেটা করানো, এবং সেটা অনেক সময় তারা সাকসেসফুল হয়, অনেক সময় সাকসেসফুল হয় না। আবার অনেক সময় লোকেরা বানিয়ে গল্প বলে যে ডিপ স্টেট হয়ে এসে এইটা করে গেল। ভারতবর্ষের সময় বেশিরভাগ বাজে গল্প রটে। ভারতবর্ষের সেরকম কোনো ডিপ স্টেটে খেলা খেলে বেড়াচ্ছে না, কিন্তু হ্যাঁ, পৃথিবীর যে বড় বড় যারা খেলোয়াড় তারা ডিপ স্টেটের খেলা খেলছে, এবং সেটা শুধু এই রিজনে নয়, তারা সবসময় সব জায়গাতেই করছে। আচ্ছা, একজন সাধারণ মানুষের পক্ষে কি ধরুন এই মানে এটার থেকে কিছু করার সম্ভাবনা থাকে? মানে ডিপ স্টেট যদি ধরুন এতটাই শক্তিশালী হয়, তাহলে একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে তার যে মূল্যবান ভোট, তাহলে তার মূল্যবান বলছি, তার মূল্যটা কোথায় গিয়ে থাকছে? আমার বিশ্বাস যে সাধারণ মানুষ যথেষ্ট বুদ্ধিমান, এবং এটা ভুল ধারণা যে কেউ তাকে প্রতারণা করলে পরে সে সঙ্গে সঙ্গে বয়ে যাবে, সবসময় হয় না। কারণ থাকতে হবে, তবে যদি ডিপ স্টেট তারপরে যদি ডিপ স্টেট খেলা খেলে তাহলে হয়তো সে অন্যদিকে যেতে পারে। আপনাকে প্রথমে সেই যে যার এগেনস্টে আপনাকে লোকেদেরকে উস্কানো হচ্ছে তার নিজের দোষ থাকতে হবে। দোষ না থাকলে তো কেউ উস্কে তার বিরুদ্ধে কাজ করবে না। আপনি 101% অনেস্ট, আপনি 102% ভালো ব্যবস্থাপনা করছেন, অথচ আপনাকে সবাই তাড়িয়ে দিচ্ছে, তা হতে পারে না। নিশ্চয়ই আপনার ব্যবস্থাপনায় কোথাও না কোথাও ত্রুটি রয়ে গেছে। হয়তো আপনি নিজে চুরি করছেন না, হয়তো আপনার লোকেরা চুরি করছে। তারপরে যদি আমি পাবলিসিটি করি যে এই লোকটা খুব খারাপ, এর শাসন ভালো নয়, তখন লোকেরা বিশ্বাস করবে, তার আগে তো বিশ্বাস করবে না। আমেরিকা, পাকিস্তান, তুরস্ক, এখানকার ডিপ স্টেট নিয়ে এত বেশি আলোচনা হয় কেন? পাকিস্তানের যে ডিপ স্টেট, সেটা পাকিস্তানকে সামলাবার চেষ্টা করতে থাকে। সেটা পাকিস্তানই ম্যাক্সিমাম খেলে, সত্যি কথা বলতে। কাশ্মীরে একবার খেলার চেষ্টা করেছিল, খুব একটা সাকসেসফুল হয়নি, উড়ে গেছে। কিন্তু পাকিস্তানের ডিপ স্টেট পাকিস্তানে খেলে যাচ্ছে, কারণ পাকিস্তানের ডিপ স্টেটটা বেসিক্যালি আর্মি কন্ট্রোল। তাদের কাজ হচ্ছে আর্মির যাতে রক্ষা করতে পারে, আর্মি যাতে আসলে শাসনটা করতে পারে, আর্মির যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে সেগুলো যেন প্রোটেক্টেড থাকে। সেই জন্য সরকার তারা বদলাতে থাকে। বেনাজির ভুট্টো খুন, ইমরান খান জেলে, নওয়াজ শরীফকে টপল করে দেওয়া হলো। কথা না শুনলে নেমে যাও। নওয়াজ শরীফকে নামিয়ে তো ইমরান খানকে আনা হয়েছিল, ভেবেছিল পাঠান ছেলে আমাদের কথা শুনবে। পাঠান ছেলে তাদের কথা শোনেনি। পাকিস্তানের কোনো এক্সিস্টেন্সের কোনো কারণ আছে? আলাদা দেশ হওয়ার কোনো কারণ আছে? আমরা যে ভাষা বলি সেই ভাষায় ওরা বলে, আমরা যা চিন্তা করি ওরাও তাই চিন্তা করে। তাহলে কেন পাকিস্তান থাকবে? এই প্রশ্নটাই পাকিস্তানিরা জিজ্ঞেস করতে লেগেছিল, যে কেন আমরা ভারতের সঙ্গে নই, ভারত এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি। সেই প্রশ্নটা যেই করলো তখনই বিভিন্ন রকমের জিনিস হতে লাগলো পাকিস্তানে। শিয়া ভার্সেস সুন্নি, পাকিস্তানি ভার্সেস বালুচি, আফগানিস্তানের সঙ্গে ঝগড়া হতে লাগলো, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেল। আর আমেরিকা বা তুরস্ক? আমেরিকা তো বরাবরই সবাই জানে যে আমেরিকান একটা ডিপ স্টেট আছে, এবং দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ডিপ স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম করে। তুরস্কর এখনও সেরকম স্ট্রং ডিপ স্টেট তৈরি করতে পারেনি, ইচ্ছা ডেফিনেটলি আছে।
কিন্তু সেরকম স্ট্রং করতে পারেনি। তুরস্ক বোধহয় মধ্যপ্রাচ্যে নিজেকে একটা আলাদা একটা শক্তি বানাতে চাইছে। কিন্তু সেখানে প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে। এক তো মধ্যপ্রাচ্যে অনেকগুলো নেতৃবৃন্দ দেশ আছে, সৌদি আরবিয়া একটা, ইরান একটা, ইজিপ্ট একটা এবং ইসরায়েল একটা। যদিও তারা মুসলমান দেশ নয়, কিন্তু তার সেই নিজের প্রভাব সব জায়গায় প্রসার করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে। সেজন্য তুরস্কর হাত কিন্তু বাঁধা, তবুও সে চেষ্টা করছে। সে ছোট খেলোয়াড় কিন্তু চেষ্টা করে। সে রোহিঙ্গা ক্যাম্পে পয়সা দেয়, মদত দেয়, বিভিন্ন আপনার এনজিও সংস্থার মাধ্যমে তারা ঢোকে। সে বাংলাদেশে যে শক্তিগুলো পাকিস্তান পন্থী তাদেরকে মদত দেওয়ার চেষ্টা করেছিল, এগুলো আছে। কিন্তু তুরস্ক খুব একটা বড় প্লেয়ার না। বড় প্লেয়ার হচ্ছে আমেরিকা, চায়না, এমনকি রাশিয়াও তুরস্ক থেকে অনেক বড় প্লেয়ার। আচ্ছা, এই যে ধরুন ডিপ স্টেটের অ্যাকচুয়ালি ভাগিদার বা অংশীদার কারা? মানে সেনাবাহিনী নাকি গোয়েন্দা এজেন্সিস গুলো? এগুলো গোয়েন্দা আমলাতন্ত্র? না, এটা আমলাতন্ত্র। গোয়েন্দা এজেন্সিকে কন্ট্রোল করে আমলাতন্ত্র। আমেরিকার মতন দেশে সেই আমলাতন্ত্রকে কন্ট্রোল করে পলিটিশিয়ানরা এবং কিছুটা বলতে পারেন বিজনেস হাউসেসরা। তারা ইনফ্লুয়েন্স করে সেনেটরদের বা কংগ্রেসম্যানদের যে আমাদের পলিসি এরম হওয়া উচিত, আমাদের একটা ফ্রেন্ডলি কান্ট্রি চাই, আমাদেরকে তেলের ব্যবসা করতে দিচ্ছে না। আচ্ছা, তার মানে কি এখানে ধরুন মানে সোশ্যাল মিডিয়া, কর্পোরেটস, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাও কি এটার সাথে যুক্ত? সোশ্যাল মিডিয়া কারা কন্ট্রোল করে? কর্পোরেটদের কারা কন্ট্রোল করে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে মানে এই চেইনটা আছে। আমার ধরে নিন আমেরিকার ইচ্ছা ইউরেনিয়াম ডিপোজিটস চাই, চায়নার ইচ্ছা কোবাল্ট ডিপোজিটস চাই পৃথিবীর। একটা আফ্রিকার একটা দেশ XYZ, তার কাছে কোবাল্ট আছে, কিন্তু সে চায়নাকে বিক্রি করতে চায় না। সে চায় আমেরিকা বা ভারতবর্ষ এসে তার কোবাল্ট নিয়ে যাক। তখন চায়না বলবে যে এই গভর্নমেন্টটা তো আমার পছন্দের নয়, কি করা যায়? নেক্সট ইলেকশনে পয়সা খরচা করো যাতে এই গভর্নমেন্টটা চলে যায়। আচ্ছা, তাহলে ধরুন অন্য একটা দেশে শুধুমাত্র আমার পছন্দের নির্বাচিত সরকার থাকবে যাতে আমার দেশের উন্নতি হয়, মানে আমার দেশের উন্নতি হয়, আমি যাতে সেই দেশ থেকে এক্সট্রাক্ট করতে পারি। ঠিক। সেক্ষেত্রে কি শুধুমাত্র ধরুন সরকার পরিবর্তন করলাম এটাতেই ডিপ স্টেট ক্ষান্ত থাকে, নাকি পুরো পলিটিক্সটা মানে শাসক এবং বিরোধী দুটোই দিকটাতেই? শাসক এবং বিরোধীকে বদলাতে পারলে সবচেয়ে ভালো হয়, তাহলে পরে কোনো প্রবলেম থাকবে না। আর্মিকেও যদি বদলাতে পারি, তার চিন্তাধারা বদলাতে পারি, সেটা আরও ভালো। তো যতটা আমি আমার প্রসার করতে পারবো, যতটা প্রো হয়ে যাবে, তত ভালো আমার জন্যে। সেক্ষেত্রে কি এটা কি সম্ভব দাদা, যে মানে এটাই আমার প্রশ্ন, যে ধরুন আমি শাসক চেঞ্জ করলাম আমার সুবিধা মতো, আমি কি কোথাও গিয়ে বিরোধীদের ক্ষেত্রেও কি একই খেলাটা খেলতে পারি? যত ছোট দেশ হবে তত এটা সম্ভব। সেখানে টাকা কাজ করবে, সেখানে ভয় কাজ করবে, অনেক কিছু করবে। যত বড় দেশ হবে তত ডিফিকাল্ট। ভারতবর্ষে এই খেলাটা খেলতে গেলে অনেক ডিফিকাল্ট। মানে ভারতের ইউনিটি, ডাইভার্সিটি এত বেশি আছে যে ইট ইজ নট পসিবল। জেনারেল জয়ন্ত চৌধুরীকেই একজন ইংরেজ সাংবাদিক জিজ্ঞেস করেছিল, তোমাদের দেশে কেন কু হচ্ছে না? পাকিস্তানে তো কু হচ্ছে। জেনারেল চৌধুরী একটা লম্বা ইন্টারভিউতে বুঝিয়েছিলেন যে কেন কু হতে পারবে না। জেনারেল জয়ন্ত চৌধুরীর কথা বলছি। আনফর্চুনেটলি সেটা শাসক দল, আমাদের দেশের শাসক দল খুব একটা পছন্দ করেনি। জেনারেল জয়ন্ত চৌধুরী খুব তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাওয়ার পরে তাকে পাঠিয়ে দেওয়া হলো অস্ট্রেলিয়ানা, কোথায় একটা অ্যাম্বাসেডর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যা বলেছেন সেটা সত্য, সেটা ধ্রুব সত্য, যে দেশটা এত বড় এবং এত ডাইভার্স, ইট ইজ নট পসিবল যে এখানে আর্মি কু হবে বা কেউ পিছন দিক দিয়ে পয়সা দিয়ে আর্মি কু করিয়ে দেশটাকে টেক ওভার করে নিতে পারবে। হবে না, সম্ভব নয়। কিন্তু সেটা বাংলাদেশে হতে পারে, এটা পাকিস্তানে হয়েছে। পাকিস্তানে যত কু হয়েছে সেটা তার থেকে বেশি কু তো কোথাও হয়নি। ছোট দেশে ম্যাচুরিটিও অনেক সময় লিডারশিপের কম থাকে, অনেক সময় স্পেস ফর গিভিং কনসেশনস ইজ লেস। তো সেইখানে এই খেলাটা বেশি তাড়াতাড়ি রূপান্তরিত হতে পারে। আমাদের দেশে ডাইভার্সিটি আছে এবং পলিটিক্যাল একটা ইউনিটি আছে, অ্যাট দ্য সেম টাইম আপোষ করার পসিবিলিটি আছে, যে জন্যে এই জিনিসগুলো কোনো একটা জিনিস নিয়ে তো অবশ্যই ছাত্ররা বা অন্য কোনো জনতা বিক্ষোভ দেখাতেই পারে, অন্য দেশেও দেখাতে পারে, এবং দে উড বি অর্গানিক্যালি ডেভেলপড ন্যাচারাল থিংস, নাথিং, এটাতে কোনো দোষ নেই। কিন্তু সেই অর্গানিক্যালি যে প্রোটেস্টটা হয়েছে সেটা অনেক সময় টেক ওভার করে ডিপ স্টেটটা, যদি সেটা ছোট দেশ হয়। ঠিক। আমি আরেকটা জিনিস অ্যাড অন করবো, যেটা ভারত কেন আরও বাকি 5টা দেশের থেকে আলাদা। যদি আমরা একটু অপারেশন সিন্দুরের সময় তাকাই, ভারত
একজন দেশ হিসেবে কি স্টেপ নেবে, সেখানে কিন্তু শাসক এবং বিরোধী ধরুন সর্বদলের একটা বৈঠক, এই নজিরে আমরা বাংলাদেশ বা আপনার পাকিস্তান এগুলোতে ভাবতেও আমি তো পারি না। বলছি ইউ হ্যাভ টু বি এ ম্যাচিওর ডেমোক্রেসি, এইরকম ঠিক, নজির ঠিক, দেখাবার ঠিক। জন্য ভারতবর্ষ একটা ম্যাচিওর ডেমোক্রেসি। ঠিক। বাংলাদেশের দোষ নয়, বাংলাদেশ তো সময় পায়নি ম্যাচিওর ডেমোক্রেসি হওয়ার জন্য। 1971 সালে তৈরি হয়েছে, 73-74 বাকশাল মুভমেন্ট হয়েছে, যেটা সার্টেনলি নট ডেমোক্রেটিক। 75-এ শেখ মুজিবুর রহমান মারা গেছে, তারপরে একটার পর একটা কু এসছে, ওয়ান সাইডের ইলেকশন হয়েছে। সেগুলো কি ডেমোক্রেটিক্যালি বলা যেতে পারে? আপনি হয়তো বলতে পারেন ম্যাক্সিমাম 92-এর ইলেকশনটা ডেমোক্রেটিক ছিল, তারপরে হয়েছে 96-এর ইলেকশনটা, 91-এর বোধ হয় না 92-এর whatever, তারপরে 96-টা সেটা ডেমোক্রেটিক, 2002টা যদিও তার মধ্যে প্রশ্নচিহ্ন আছে, তারপরে হয়েছে 2008-এরটা যেটা সবচেয়ে ফেয়ারেস্ট অ্যান্ড ফ্রিয়েস্ট ইলেকশন বলা যেতে পারে। তারপরে কয়েকটা ইলেকশন হচ্ছে যেগুলো ডেমোক্রেটিক। কিন্তু বাংলাদেশের পিরিয়ড অফ ডেমোক্রেসি ইজ ভেরি স্মল, উইন্ডো অফ ডেমোক্রেসি ইজ ভেরি স্মল। ডেমোক্রেসি রুটসে যেতে পারেনি। একসঙ্গে যে অপোজিশন আর রুলিং পার্টি বসে চায়না নিয়ে ডিসকাস করতে পারে, বাংলাদেশ নিয়ে ডিসকাস করতে পারে, এটা তো বাংলাদেশে হয় না, হচ্ছে না। পাকিস্তানেও তাই একই প্রবলেম। কোথায় ডেমোক্রেসিক চান্স কোথায় পেল? দাদা, এর পরের প্রশ্নটা আমার হচ্ছে যে ডিপ স্টেট আর শ্যাডো গভর্নমেন্ট, সেটা কি একই জিনিস? না না, শ্যাডো গভর্নমেন্টের মানে আলাদা। শ্যাডো গভর্নমেন্ট একটা পার্লামেন্টারি অ্যাকসেপ্টেড নর্ম, যে একটা গভর্নমেন্ট রয়েছে, অপোজিশন পার্টি যে তার শ্যাডো ক্যাবিনেট তৈরি করে, যে যদি এই গভর্নমেন্টটা পড়ে যায় তাহলে পরে আমরা টেক ওভার করবো, আর যদি গভর্নমেন্টটা নাও পড়ে, আমরা অপোজিশনে থাকি, আমাদের এমপি থাকবে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে উঠবে এবং তারা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করবে এই প্রত্যেকটা জিনিসের উপরে, ফরেন অ্যাফেয়ার্সের উপরে, খাদ্যর উপরে, ডোমেস্টিক পলিটিক্সের উপরে, পুলিশের ফাংশনিংয়ের উপরে তারা প্রশ্ন করবে। সেই জন্য শ্যাডো ক্যাবিনেট বানায়। ভারতবর্ষে খুব বেশি শ্যাডো ক্যাবিনেট তৈরি হয়নি, তবে আপনার হয়তো মনে থাকবেন রাজীব গান্ধী যখন এলেন তখন টিডিপি একটা শ্যাডো, সবচেয়ে বড় পার্টি অপোজিশন পার্টি ছিল টিডিপি, তারা কিন্তু একটা শ্যাডো গভর্নমেন্টের মতন বানিয়েছিল এবং তারা বলেছিল যে যেহেতু প্রত্যেকটা স্টেটের রিপ্রেজেন্টেটিভ নেই অপোজিশনে, আপনারা যারা আন্ধ্রার এমপি তারা কিন্তু বিভিন্ন স্টেটের কথা উঠাবে। এটাও খানিকটা এটা একটা ম্যাচিউরিটি, ওটাই, মানে এটাও গণতন্ত্রেরই পার্ট আর কি। এটা গণতন্ত্রের পার্ট। সেই জিনিসটা তো আপনি পাচ্ছেন না এই দেশগুলোতে। তারা তো ডেমোক্রেসি, তাদের ওখানে বাঁচাবার চান্স দেওয়া হচ্ছে না, বারবার কোনো না কোনোভাবে সেটাকে ডেমোক্রেসিটাকে একটা ডেফিসিট এসে যাচ্ছে। আচ্ছা, ডিপ স্টেট নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা কি? সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে ডিপ স্টেট মানে একেবারে বিদ্যমান এবং ডিপ স্টেট সর্বত্র রয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। এবং সেই ধারণাটা আপনি দেখবেন সব জায়গায় আশেপাশে আছে। যত ছোট দেশে যাবেন তারা বলবে, তারা সারাক্ষণ বিভিন্ন কনস্পিরেসি থিওরি বলবে, এটা হয়ে গেল জানেন তো, এটা এই জন্য হলো, এটা আমেরিকা করে দিল, এটা চায়না করে দিল, এটা আপনারা ইন্ডিয়ানরা করে দিয়েছেন। হয়তো আমরা জানিই না এটা হয়েছে, কিন্তু আমাদের মাথায় চাপিয়ে দেবেন। আপনি সাংবাদিক হিসেবে আপনি যদি যান ভারতবর্ষের নেবারহুডে, ওরা জানি না ফ্রি অ্যান্ড ফেয়ার প্রেস কীভাবে কাজ করে, সেজন্য আপনি কিছু বেশি প্রশ্ন করলে বলবে যে এই রয়ের এজেন্ট। আপনি হয়তো জীবনে কোনোদিন কোনো রয়ের এজেন্টের সঙ্গে দেখা হয়নি, বা দেখা হলেও আপনি বুঝতে পারেন এই লোকটা রয়ের এজেন্ট। আরে একটা এজেন্ট যদি হয় তাহলে কেউ তো, সে তো নিজের পরিচয় দেবে না, নমস্কার আমি রয়ের এজেন্ট, বা আইএসআইয়ের এজেন্ট তো বলবে না নমস্কার আমি আইএসআইয়ের এজেন্ট, বা সিআইএর লোক তো বলবে না হ্যালো আই এম সিআইএ। তাই জন্যই তো সে ডিপ স্টেট। কিন্তু আমরা ওভার ইম্যাজিন করি, আমরা মানে এই আমাদের প্রতিবেশীরা আরও বেশি ইম্যাজিন করে এই ডিপ স্টেট। হ্যাঁ, মানে বাংলাদেশের কথা বলতে পারি যে ধরুন বাংলাদেশ এখন কোনো কিছুতে হোঁচট খেলেও তখন ভারত বিদ্বেষী ন্যারেটিভ আসে এবং কোথাও গিয়ে মনে হয় যে এই তো বোধহয় করিয়েছে। তো ওটা এটা না, এটা কোনো দোষ নয়, এটা হচ্ছে একটা দেখবেন আপনি কলকাতা থেকে ছোট গ্রামে চলে যান না কাছপিঠে, সেখানে দেখবেন একটা ন্যারেটিভ আছে, সেটা বাংলাদেশের অনেকটা সেরকম ব্যাপার, যে তারা বলছে যে না 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 নিশ্চয়ই পৃথিবীটাকে এরভাবে চালানো হচ্ছে, আমরা তার একটা ভিকটিম হয়ে যাচ্ছি, চায়না এরকম হয়ে চেয়েছিল আমাদের, সেই জন্য দেখুন এই অবস্থা হয়ে গেছে, ইন্ডিয়াই চেয়েছিল, আমেরিকাই ছিল। এটা একটা ন্যারেটিভ, এটা মানে অনেক সময় ইনগ্রেন্ড হয়ে যায়, কিন্তু সেটা বেশি প্লে করতে দেওয়া উচিত না। উই মাস্ট থিঙ্ক লজিক্যালি। সাধারণ মানুষ বা সাধারণ ভোটারের ক্ষেত্রে আর কি, যদি তারা বুঝতেও পারে যেটা ডিপ স্টেট, মানে একটা হচ্ছে তার কি করে আইডেন্টিফাই করা যাবে, আর
এটাকে অ্যাকচুয়ালি নিজের উপরে প্রভাবিত না করার কোন কোন জায়গাগুলো? আমি বললাম আগে, ডিপ স্টেটটা সবচেয়ে বেশি খেলতে পারে ছোট দেশে। বাংলাদেশ কিন্তু ছোট দেশ নয়, না। প্রথম জিনিস সেটা বাংলাদেশের এবং আমাদের বোঝা উচিত। বাংলাদেশ 170 থেকে 200 মিলিয়ন লোকের দেশ, একটা বড় দেশ। আপনি যদি মানে জায়গাটা দেখেন তাহলেও একটা বড় জায়গা। তো এই জন্য ডিপ স্টেট এসে এলো আর বাংলাদেশকে উড়িয়ে নিয়ে চলে গেল, তা সবসময় হতে পারে না। হয়তো বাংলাদেশের গোটা ইতিহাসে দুবার হয়েছে, তার বেশি হয়নি। তো সেই জন্য সারাক্ষণ ডিপ স্টেট নিয়ে চিন্তা করা, ভাবনা করার কোনো মানে হয় না। আর যেটা উর্দুতে বলে, আপনি গরেমান মে পেলে ঝাঁকো। আগে দেখো নিজের দেশে কি দোষ আছে, কি ক্ষতি হচ্ছে, কি করে ফেলছি আমরা। ভারতবর্ষেও আমাদের দেখা উচিত আমরা কি নিজেদের কি ক্ষতি করলাম, কি দোষ করে ফেললাম। আত্মসমালোচনাটা ভীষণ জরুরি। আত্মসমালোচনাটা দরকার। অত সহজ না ভারতবর্ষে ডিপ স্টেট কেউ এসে ভারতবর্ষকে উড়িয়ে নিয়ে চলে যাবে, হবে না। বাংলাদেশেও মুশকিল আছে, বলছি না যে ইম্পসিবল, কিন্তু মুশকিল আছে। আমরা যদি 24-এর পর থেকে একটা ন্যারেটিভ দেখি জয়ন্তদা, সেটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে সমাজ মাধ্যমে ভারত এবং বাংলাদেশের পিপল টু পিপল রিলেশনশিপও অনেকটা বেশি ধাক্কা খেয়েছে। কিন্তু ধরুন যারা মানে যাদের আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে থাকেন বা ভারতে থাকেন, এপার ওপার বাংলার মানুষ, তারা কিন্তু এই অশান্তিটা চান না। তো এই কোথাও গিয়ে এই যে ধরুন একটা ভারত বিদ্বেষ অনেক বেশি করে ছড়ানো হয়েছিল, একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছিল, সেটাও কি কোথাও গিয়ে মনে হয় যে সাধারণ মানুষকে এই ন্যারেটিভটা ভাঙতে হবে? আমার মনে হয় যে বাংলাদেশে যদি আপনি একটা ওপিনিয়ন পোল করেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ওপিনিয়ন পোল করেন, আপনি দেখবেন ভারতের বিদ্বেষী নয় ওরা। বেশিরভাগ লোক ভারতবর্ষকে পছন্দ করে। এবং আপনি যদি সিমিলারলি ভারতবর্ষে একটা পোল নেন, ওপিনিয়ন পোল নেন, তারাও দেখবেন বাংলাদেশকে পছন্দ করে। ভাষা এক, সংস্কৃতি এক, অনেক কিছু, খাওয়া দাওয়া কিছু, এবং কোথাও গিয়ে তো আত্মার টানটা আছে থাকবে। তো ওটা বাজে কথা, ওটা একটা ন্যারেটিভ। হয়তো ওপার বাংলাতে কেউ শুরু করেছিল, সেটা কিছুদিনের জন্য হয়তো চলেছে, সেটা চিরস্থায়ী হতে পারে না, এবং সেটা সম্পূর্ণ দেশকে জয় করতে পারবে এটাও আমার মনে হয় না। এই ন্যারেটিভ তো আগেও দিয়েছে, মুসলিম লীগ এককালে দিয়েছে, ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ বাংলাদেশে দিয়েছে। ইস্ট পাকিস্তান ছিল তখন, সেটা যেমনি কাজ করেনি, এটাও কাজ করেনি এবং কাজ করবেও না। আমার মনে হয় আমাদের স্ট্রেংথটা এই যে আমরা একই জায়গায় থাকি, পাশাপাশি বাড়িতে থাকি, একই খাবার খাই, একই ভাষা বলি, একই কালচার আমরা পছন্দ করি, একই কবিতা, একই জীবনানন্দ দাস কে আমরা পড়ি, আওড়াই, একই রবীন্দ্রনাথ, একই কাজী নজরুল ইসলাম, মানস গুণ, যার যার নাম নেবেন আপনি, যে কোনো কবি, যে কোনো বাংলাদেশের যারা আছে, তারা দুপক্ষেই দুপারই তো তারা পপুলার। তো এই জিনিসটা আমাদের মধ্যে সবসময় থাকবে এবং সবসময় একটা আকর্ষণ, একটা নাড়ির টান থাকবে। ওখানে ডিপ স্টেট কোথাকার কোন ডিপ স্টেট, সে পাকিস্তান কি চায়না কি আমেরিকা, চেষ্টা করলেও শেষ হবে না। হয়তো একটু নাড়া দিতে পারে, কিন্তু তার বেশি কিছু করতে পারবে না। আর এটার এই জন্যই হবে যে সাধারণ মানুষ চিন্তা করতে পারে, ভাবনা করতে পারে। কিছুক্ষণের জন্য হয়তো একটা সোশ্যাল মাধ্যমে একটা কিছু একটা ছবি দেখানো হলো, সেটা দেখিয়ে একটা লোকেদের বোকা বানানো হলো, বাট সবসময়ের জন্য সব লোককে বোকা বানানো যায় না। ঠিক। অনেক ধন্যবাদ দাদা, একটা সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ। এমনই জিওপলিটিক্যাল আলোচনা শোনার জন্য নজর থাকুক জিও পালস টিভি পডকাস্টে।